শ্বসনের ফার্স্ট ভিডিওতে শ্বসনকে আমরা দুভাগে ভাগ করছি। শ্বসনকে আমরা দুভাগে ভাগ করার চেষ্টা করছি। একটা হলো বহিঃকোষীয় আর একটা হলো অন্তঃকোষীয়। অন্তঃকোষীয় বহিঃকোষীয় শ্বসনটা কে আমরা সাধারণত শ্বাসকার্য বলে থাকি, আর অন্তঃকোষীয় শ্বসন প্রক্রিয়াটাকেই আমরা প্রকৃতপক্ষে শ্বসন বলে থাকি। ঠিক আছে, তাহলে বহিঃকোষীয় শ্বসন আর অন্তঃকোষীয় শ্বসন, এই অন্তঃকোষীয় শ্বসনটাকেই আমরা শ্বসন রূপে পড়ব। এর প্রকারভেদগুলো আমরা পরপর বলে যাচ্ছি। এই অন্তঃকোষীয় শ্বসনকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমত আমি বলি, আমি কিন্তু শ্বসনটা একটু একদম পরীক্ষার প্রশ্নভিত্তিক পড়াবো, তাতে করে নচেত আমি সিলেবাস ছাড়তে পারবো না। এইভাবে ভিডিও দিয়ে সিলেবাস ছাড়া যাবে না। সুতরাং শ্বসনটা আমি একটু পরীক্ষা ভিত্তিক, মানে আমি যা পড়াবো তার মধ্যেই আসবে কিন্তু। হ্যাঁ, তোদের সুবিধা হবে অনেকের। এরপর যেগুলো অসুবিধা হবে আমাকে বলবি, যদি বোঝানোর হয় আমি বোঝাবো, নচেত বোঝাবো না। অন্তঃকোষীয় শ্বসনের আন্ডারে আমরা 4টে ভাগ পেলাম। প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। দ্বিতীয়টার নাম হচ্ছে পাইরুভেট। পাইরুভেট জারণ। পাইরুভেট জারণ। তৃতীয়টার নাম হচ্ছে ক্রেবস চক্র। আর 4 নম্বর হচ্ছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন। এবার প্রশ্ন হচ্ছে কোথায় কোনটা ঘটে, আমি ছকের মধ্যেই করিয়ে দেব। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোসলে। সাইটোসল। সাইটোসল মানে হচ্ছে সাইটোপ্লাজমের ধাত্রকে সাইটোসল বলে। পাইরুভেট জারণ এবং প্রান্তীয় শ্বসন। পাইরুভেট জারণ এবং প্রান্তীয় শ্বসন ঘটে মাইটোকন্ড্রিয়ার, লিখছি আমরা মাইটোকন্ড্রিয়ার পর্দায়, এবং ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এই হলো অন্তঃকোষীয় যে শ্বসন প্রক্রিয়া, তার প্রকারভেদ এবং তার স্থান। আমরা ফার্স্টেই পড়ব গ্লাইকোলাইসিস নিয়ে। ফার্স্টেই আমরা পড়ব গ্লাইকোলাইসিস। আমরা ফার্স্টেই পড়লাম গ্লাইকোলাইসিস নিয়ে। এই গ্লাইকোলাইসিস কাকে বলে না, আমাদের সংজ্ঞায় লেখানো রয়েছে। আর একটা কথা বলি, এই যে আমরা শ্বসনটা লিখলাম, তাহলে এটা কার শ্বসনটা? সবাত শ্বসন। সবাত শ্বসন। তাহলে হ্যাঁ, সবাত শ্বসনের 4টে ধাপ। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে সবার প্রথম ধাপ, আর প্রান্তীয় শ্বসন সবার শেষ ধাপ, তাই তাকে প্রান্তীয়, প্রান্তে ঘটে বলে নাম প্রান্তীয় শ্বসন। এই গ্লাইকোলাইসিসের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, আমার খাতায় লেখানো রয়েছে। সংজ্ঞাটা আমি আর বলতে যাচ্ছি না। অর্থাৎ অক্সিজেনের, মুক্ত অক্সিজেনের সাহায্য ছাড়া এটিপি উৎপাদনকারী যে জৈবনিক প্রক্রিয়ায় খাদ্যবস্তুর আংশিক জারণ ঘটে এবং আংশিক শক্তির মুক্তি ঘটে, এবং অন্তিমে 2 অণু 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। আচ্ছা, গ্লাইকোলাইসিস বলার আগে একটা কথা বলা দরকার ছিল, সেটা বলা হয়নি। তাহলে সংজ্ঞাটা তোরা কিন্তু, আমি যেটা বললাম সংজ্ঞাটা কিন্তু আমি খাতায় লিখিয়ে দিয়েছি, করে নেব। ক্লিয়ার? তাহলে এখানে শক্তির কি ঘটে? আংশিক মুক্তি ঘটে। এখানে অক্সিজেন লাগে, হ্যাঁ অক্সিজেন লাগে, কিন্তু সেটা মুক্ত অক্সিজেন নয়। মুক্ত অক্সিজেন নয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, তো শ্বসন ঘটনাটা কি আমরা একটু আগে বুঝে নিই, তারপর আমরা গ্লাইকোলাইসিসে ঢুকবো। শ্বসনের ব্যাপারটা একটুখানি ফার্স্টে সালোক সংশ্লেষ থেকে আমি টানছি। সালোক সংশ্লেষের কি সংজ্ঞা লিখেছিলাম? CO2 প্লাস 12H2O দিয়ে অ্যারো দিয়েছিলাম। অ্যারো দিয়ে মাথায় ক্লোরোফিল, তলায় সূর্যালোক লিখেছিলাম,
উৎপন্ন হয়েছিল C6H12O6 প্লাস তার সঙ্গে উৎপন্ন হয়েছিল 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। কিছু অসুবিধা নেই। আমি সালোক সংশ্লেষে একটা কথা বলেছিলাম, উভয় দিক থেকে বিক্রিয়ায় 6 অণু জল কেটে দেওয়া যায়, তাহলে পড়ে রইল প্লাস 6H2, অ্যারো দিলাম C6H12O6 প্লাস 6O2। এটা কি বিক্রিয়া? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে একটা কথা বলেছিলাম যে প্রতি অণু গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি করে শক্তি সঞ্চিত থাকে। সালোক সংশ্লেষ এবং শ্বসন দুটো পারস্পরিক বিপরীত প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটাকে যদি আমি এইভাবে উল্টে দিই, তাহলে বিক্রিয়াটা কি লিখবো? লিখছি দেখ, C6H12O6 এর মধ্যে আসছে তো, প্লাস 6O2, অ্যারো দিলাম C6CO2 প্লাস 6H2O। এই যে বিক্রিয়াটা উল্টে দিলাম, জাস্ট ডান দিকেরটা বাঁ দিকে, বাঁ দিকেরটা ডান দিকে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো শ্বসনের বিক্রিয়া। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে যদি আমি উল্টে দিই, তখন সেই বিক্রিয়াটা হয়ে যাবে শ্বসনের বিক্রিয়া। এবার একটা কথা, সালোক সংশ্লেষে প্রতি অণু গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত ছিল প্রতি গ্রাম মোল। এটাকে বলা হয় প্রতি গ্রাম মোল। গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত ছিল। এবার এখানে সেই 1 মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি এটা সঞ্চিত হয়েছিল, এখানে এটা কি হয়ে যাবে? এখানে এটা মুক্ত হয়ে যাবে। অনেকে 686 বলে, অনেকে 676 বলে, এটা কন্ট্রোভার্সি আছে। তাহলে এখানে আবদ্ধ হয়েছিল, সেটা মুক্তি ঘটলো। তার মানে লক্ষ্য করে দেখ, পুরোটাই শ্বসনের সঙ্গে সালোক সংশ্লেষ উল্টো। এখানে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড বর্জিত হচ্ছে। এখানে অক্সিজেন বর্জিত হয়েছিল, এখানে অক্সিজেন গৃহীত হয়েছে। এখানে গ্লুকোজ উৎপন্ন হয়েছিল, এখানে গ্লুকোজ ভাঙছে, গ্লুকোজের বিজারণ ঘটছে। গ্লুকোজের এখানে জারণ ঘটছে, ভুল বলছি, বিজারণ না। গ্লুকোজের এখানে কি ঘটছে? জারণ ঘটছে। জারণ ঘটাচ্ছে কি? অক্সিজেন। তার মানে সমস্ত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার বিপরীত করে দিলেই আমরা পাবো শ্বসন। এবার এই হলো প্রধান শ্বসনের, এটা হচ্ছে সমীকরণ। এই শ্বসনে বিভিন্ন প্রকারের জৈব উৎসেচক কাজে লাগে। উৎসেচকগুলো আমরা পড়াবার সময় বলে দেবো। তাহলে আমরা যদি এখানে আমার নোটে লেখা রয়েছে, তাহলে ব্যাখ্যা করো সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীত প্রক্রিয়া। এটা আমার লেখানো রয়েছে, দেখবি। সালোক সংশ্লেষ কখন ঘটে, এটা আমরা পার্থক্য সূচকও বলতে পারি, বা সালোক সংশ্লেষ কেবলমাত্র সূর্যালোকে দিনের বেলায় ঘটে। কিন্তু শ্বসন এটা কোষের মধ্যে ঘটে। শ্বসন কোষের মধ্যে দিবারাত্র ঘটে। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় এবং অক্সিজেন নির্গত হয়। সেই অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গৃহীত হয় এবং এর থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করা হয়। এইভাবে সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীত প্রক্রিয়া এবং একে অপরের উপর নির্ভরশীল বটে। অর্থাৎ যদি সালোক সংশ্লেষ না হতো তাহলে শ্বসন হতো না, আর যদি শ্বসন না হতো তাহলে সালোক সংশ্লেষ হতো না। তাহলে একে অপরের উপর কি হলো? নির্ভরশীল প্রক্রিয়া। কেন? আরেকটা পয়েন্ট, সালোক সংশ্লেষে উৎপন্ন এই গ্লুকোজ জাতীয় খাদ্য শ্বসন বস্তু রূপে কাজ করে। শ্বসন বস্তুটা কি আমি একটুখানি বলে দিই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বুঝে নি, এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ভালো করে বুঝে নি ব্যাপারটা। যেটা গ্লুকোজ উৎপন্ন হলো, সেই গ্লুকোজটা মানুষ বা জীবজন্তু প্রাণীরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করলো। সেই গ্লুকোজ শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায়। অর্থাৎ যে খাদ্যবস্তু কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে বা অক্সিজেন অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হয় শ্বসন বস্তু। তাহলে শ্বসন বস্তু জিনিসটা কি বোঝা গেল? অর্থাৎ যে সমস্ত খাদ্যবস্তু কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে শক্তির উৎপত্তি ঘটায়, সেই সমস্ত খাদ্যবস্তুগুলোকেই আমরা বলবো শ্বসন বস্তু। শ্বসন বস্তু হিসাবে প্রধানত আমরা গ্লুকোজকেই ধরে নিই। শ্বসন বস্তু মেনলি হলো গ্লুকোজ। বস্তুটা পড়ছিলাম শ্বসন বস্তু। শ্বসন বস্তুর প্রধান শ্বসন বস্তু রূপে কাকে নেওয়া হয়েছিল? গ্লুকোজ। গ্লুকোজকে কি করা হয়েছিল? প্রধান শ্বসন বস্তু হিসাবে নেওয়া হয়েছিল। গ্লুকোজকে আমরা প্রধান শ্বসন বস্তু হিসেবে নেওয়া হয়েছিল। যদি গ্লুকোজই শুধু শ্বসন বস্তু হয়, তখন সেই ধরনের শ্বসনকে বলবো আমরা ভাসমান শ্বসন। ভাসমান শ্বসন। একটা কথা নিশ্চয়ই বুঝতে পারা গেল, তাহলে শ্বসন বস্তু কাকে বলে?
না শ্বসনের সময় যে খাদ্যবস্তু অক্সিজেন উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয় সেই সমস্ত খাদ্যবস্তুগুলোকেই আমরা বলবো শ্বসন বস্তু, যেগুলো থাকবে কোথায়? কোষের মধ্যে। যদি গ্লুকোজ কোষের মধ্যে ফুরিয়ে যায় তখন শ্বসন বস্তু রূপে কে ব্যবহার করে? ফ্যাট। বুঝতে পারলাম না স্যার। বলছে কোনো কারণে মানুষ খেতে পাচ্ছে না, বা ধর কোনো মেয়ে বা ছেলে মোটা হয়ে গেছে, ডায়েটিং করছে। ডায়েটিং করা মানে তারা কি করে? খাদ্য কম খায়। তাহলে কোষের মধ্যে অক্সিজেনের গ্লুকোজের কি হয়? অভাব ঘটবে। কোষে যখন গ্লুকোজের অভাব ঘটবে তখন আমাদের দেহকোষের মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করার জন্য ফ্যাট সঞ্চয় থাকে। এই ফ্যাট শ্বসন বস্তু রূপে কাজ করবে এবং কি হবে না, এই ফ্যাটের জারণ ঘটবে এবং শক্তি উৎপন্ন হবে। ফ্যাটের জারণে আমরা কি পাবো? ফ্যাট জারিত হয়ে জারণ ঘটে শক্তি পাবো, এবং তখন দেহের ফ্যাট কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা রোগা হতে থাকবো। এটা সম্ভব তখন কখন? না যখন গ্লুকোজ দেহে কোষের মধ্যে গ্লুকোজের অভাব ঘটবে। এইভাবে যদি মানুষ দীর্ঘদিন অনাহারে থাকে, দেহের মধ্যে সমস্ত ফ্যাটটা কিন্তু জারিত হয়ে নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু শ্বসন বন্ধ হবে না, তখন শ্বসন বস্তুরূপে কি পাবে? না কোষের প্রোটোপ্লাজমকে পাবে। এই প্রোটোপ্লাজমকেই তখন ওই শ্বসন বস্তুরূপে, তখন কোষ শ্বসন বস্তুরূপে কাজ করবে। তখন এই প্রোটোপ্লাজমকে যখন শ্বসন বস্তুরূপে কোষ কাজ ব্যবহার করবে তখন তাকে বলা হবে প্রোটোপ্লাজমীয় শ্বসন। প্রোটোপ্লাজমীয় শ্বসন এটা মানুষ বা জীবের শেষ অবস্থা। অর্থাৎ এই সময় যদি মানুষকে খাবার জোগাড় না দেওয়া হয় তাহলে মানুষ আস্তে আস্তে মৃত্যু মুখে ঢলে পড়বে। তাহলে আমরা শ্বসন বস্তু সম্বন্ধে বুঝে গেলাম। তো এবার একটা প্রশ্ন এখানে করি। আমরা বলেছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাই কোষের শুষ্ক ওজন, এই কথাটা বলেছিলাম, শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কিন্তু শ্বসনে কি হয়? তার বিপরীত ঘটনা। শ্বসনে কি ঘটলো? তার বিপরীত ঘটনা ঘটলো। অর্থাৎ এই শ্বসন বস্তু ভেঙে শক্তি উৎপন্ন করলো এবং শ্বসন বস্তুর পরিমাণ কমতে থাকলো। তখন দেহের শুষ্ক ওজন কি হবে? শুষ্ক ওজন হ্রাস পাবে। এই শুষ্ক ওজন হ্রাস পাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকেই বলা হলো, এটাকে যখন আমরা বলেছিলাম শুষ্ক ওজন বৃদ্ধি পেয়েছিল তার নাম বলেছিলাম উপচিতি বিপাক। আর শ্বসনে যেহেতু শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে তাই শ্বসনকে বলা হলো অপ মানে কমে যাচ্ছে, অপচিতি বিপাক। তাহলে শ্বসন এক প্রকারের কি বিপাক? অপচিতি বিপাক। সালোক সংশ্লেষ কি বিপাক? উপচিতি বিপাক। শুষ্ক ওজন বৃদ্ধি পেলে বলে উপচিতি, আর শুষ্ক ওজন হ্রাস পেলে তাকে বলা হয় অপচিতি মূলক বিপাক। তাহলে শ্বসন এক প্রকারের বিপাকীয় ক্রিয়া, সালোক সংশ্লেষ এক প্রকারের বিপাকীয় ক্রিয়া। তো আমরা এইবার চলে আসতে পারি, আমি আবার বলে দিলাম, আমরা কিন্তু সালোক সংশ্লেষ শ্বসন পরস্পর একে অপরের বিপরীত প্রক্রিয়া, এবং সালোক সংশ্লেষ আর শ্বসন পরস্পরের উপর নির্ভরশীল, এটা কিন্তু ব্যাখ্যা করতে ভুল করবো না, এটা আমার খাতায় লেখা রয়েছে, আমি আর বোঝালাম না। এবার আমরা চলে আসছি গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের সংজ্ঞা একটু আগেই বলে দিয়েছি, এটা বলা হয়নি বলে আবার কাট আপ করে এখান থেকে বলতে হলো। গ্লাইকোলাইসিসে দেখা গেল লাস্টে উৎপন্ন হলো এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড, বা এই পাইরুভিক অ্যাসিডটাকে আমরা অপরভাবে বলতে পারি পাইরুভেট। অনেক বইতে পাইরুভেট কথাটাও থাকে। পাইরুভেট মানে পাইরুভিক অ্যাসিডের একটা অন্য অবস্থা, পাইরুভেট, দু অণু পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? বা দু অণু পাইরুভেট, যেটা বলবে অপশনে থাকবে সেটাই লিখতে পারিস। এবং এখানে শক্তির কি হবে? আংশিক মুক্তি ঘটবে। স্যার আংশিক কেন বললাম? না এখানে মুক্ত অক্সিজেন থাকে না। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে শক্তির আংশিক মুক্তি ঘটবে এবং দু অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এই গ্লাইকোলাইসিস স্টার পয়েন্টস বিজ্ঞানী এমডেন, বিজ্ঞানী মেয়ারহফ এবং বিজ্ঞানী পারনেস, আমি আর লেখাগুলো লিখলাম না, বিজ্ঞানী এমডেনের ই, মেয়ারহফের এম, পারনেসের পি, এই তিনটি বিজ্ঞানী এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন। তাই তাদের নাম অনুসারে এই গ্লাইকোলাইসিস পথটিকে বলা হয় ইএমপি পথ। ইএমপি
পথ বা ইএমপি পাথ। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসটা আমরা বুঝে গেলাম। এবার আমি গ্লাইকোলাইসিসের পরীক্ষাতে যেটা আসবে, গ্লাইকোলাইসিসের যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি আমি একবার তোদের বই থেকে আমি নেক্সট ভিডিওতে দেখে দেখে পাঠিয়ে দিচ্ছি। আর লিখবো না, লিখলে টাইম লাগবে, বই থেকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে প্রথম ধাপ, সবাত শ্বসনের যে প্রথম ধাপ, তো ওগুলো সবাত অবাত গুলো বলিনি আমি। হ্যাঁ, শ্বসনের 3টে ভাগ আছে, সবাত শোষণ, অবাত শোষণ, আর কিছু কিছু ক্ষেত্রে সন্ধানে ভাগ করা যায়, সেগুলো পরে আসছি। তো সবাত শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ বা 1 গ্রাম মোল গ্লুকোজ থেকে, 1 গ্রাম অণু গ্লুকোজ থেকে 8 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণু এটিপি উৎপন্ন হলো? 8 অণু এটিপি উৎপন্ন হবে। 8 অণু এটিপি উৎপন্ন হবে। এবার ব্যাপারটা একটু বুঝে নিই। বলছে 1 অণু গ্লুকোজ, এখানে উভমুখী চিহ্ন হবে। এখানে কিছু কিছু উৎসেচকের নাম আমি বলে দিচ্ছি। এখানে যে উৎসেচকটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ নামক উৎসেচকের সাহায্যে গ্লুকোজের, হেক্সোকাইনেজের কাজ হচ্ছে ফসফরাস কে যৌগের মধ্যে প্রবেশ করানো। আমি শুধু এটা মুখস্থ করানোর জন্য তোদের বলে দিচ্ছি, ফসফরাসকে যৌগের মধ্যে প্রবেশ করানোই হচ্ছে হেক্সোকাইনেজের কাজ। হেক্সোকাইনেজ অর্থাৎ এখানে গ্লুকোজের অণুর মধ্যে ফসফরাসকে ঢোকাবে। ক্লিয়ার? গ্লুকোজ এক প্রকারের হেক্সোকাইনেজ যৌগ। হেক্সোকাইনেজ অর্থাৎ 6টা বাহু আছে। আমি একটু বোঝাই গ্লুকোজ কিরম দেখতে। গ্লুকোজ এরকম টাইপের দেখতে, আর এখানে একটা কার্বন আছে। তাহলে মোট গ্লুকোজের কটা কার্বন আছে? 1, 2, 3, 4, 5, 6টা, মোট 6টা কার্বন আছে গ্লুকোজের। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছিলাম। তো যাই হোক, এবার এই গ্লুকোজের মধ্যে এই হেক্সোকাইনেজের কাজ হচ্ছে, ভালো করে বুঝে নে, গ্লুকোজের মধ্যে হেক্সোকাইনেজের কাজ হচ্ছে গ্লুকোজের 6 নম্বর যে কার্বনটা ছিল, সেই 6 নম্বর কার্বনে একটা ফসফেটকে প্রবেশ করিয়ে দেবে। হেক্সোকাইনেজের এটাই কাজ, একটা ফসফেটকে প্রবেশ করাবে। সেটা ঢুকেছে কোথায়? গ্লুকোজের 6 নম্বর কার্বনে। তাই সেটার নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট, এটা লেখার নিয়ম আছে। হ্যাঁ, গ্লুকোজ লিখে বই একটু ভুল থাকে দেখবি, মাঝে একটা ড্যাশ, তারপর আবার 6, আবার ড্যাশ, তারপর ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। পাশে 6C লিখেছে কারণ এই গ্লুকোজে 6টা কার্বন আছে, তাই নাম 6C। এবার এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে যখন ফসফেটটা আছে, এখানে এটা কিন্তু উভমুখী চিহ্ন। হ্যাঁ, এখানে আরেকটা উৎসেচক লাগে, যার নামটা আমি বলে দিচ্ছি, ফসফো আইসোমারেজ। ফসফো আইসোমারেজ আমি বলে দিচ্ছি, না লিখে নিবি। হ্যাঁ, ছোট জায়গায় লেখা যাচ্ছে না। ফসফো আইসোমারেজ, এই ফসফো আইসোমারেজের কাজ হচ্ছে গ্লুকোজকে আর একটা আইসোমারে পরিণত করে দেওয়া। মানে আইসোমার কি না, গঠন সংকেত এক, গঠন এই মানে সংকেত এক, কিন্তু তাতে গঠনটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ধর তোর ভুরুর চুলগুলোকে যদি কামিয়ে আমি তোর গোপ করে দিই, তোকে যেরকম দেখতে লাগবে সেটাকেই বলা হলো আইসোমারেজ। অর্থাৎ তোর ছবিটা পুরো আলাদা, কিন্তু তুই সেই আছিস, তোর ভুরুর চুলগুলো শুধু আমি গোপ করে দিয়েছি। সুতরাং কোনো সংখ্যার পরিবর্তন করিনি, শুধু অবস্থানের পরিবর্তন করেছি। তো এগুলোকে বলা হলো আইসোমার। আইসোমারটা একটু বলে দিলাম। তাহলে গ্লুকোজ থেকে ফসফো আইসোমারেজ এর কাজ হচ্ছে ওই গ্লুকোজকে ফ্রুক্টোজে পরিণত করা। স্যার বুঝতে পারলাম না, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজেরও সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এর সংকেত এক, গঠন আলাদা, তাই এরা পরস্পর আইসোমারেজ। তাহলে গ্লুকোজকে কিসে পরিণত করলো? গ্লুকোজেরও যা আর ফ্রুক্টোজেরও তাই সংকেত, তাকে পরিণত করে দিল গ্লুকোজ 6 ফসফেটকে পরিণত করলো ফ্রুক্টোজ 6 ফসফেটে। এবার আবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এখানে একটা জিনিস ঘটেছে। এখানে এই যে হেক্সোকাইনেজ কি করেছে? ফসফরাসকে ঢুকিয়েছে। তার মানে একটা ফসফরাস এখানে ঢুকেছে, তার মানে একটা এটিপি ঢুকেছে, একটা এডিপি বেরিয়ে এসছে। এটার মানে এটাই। হ্যাঁ, একটা এটিপি ঢুকবে, আমাদের এটা করানো আছে ছকেতে, একটা এটিপি ঢুকেছে, একটা এডিপি বেরিয়েছে। তার মানে একটা এডিপি ঢুকেছে মানে 3টে ফসফেট ছিল, এডিপিতে কটা ফসফেট? 2টো, তাহলে 3টে ঢুকলো, 2টো বেরোলো, তার মানে এখানে একটা ফসফরাস ঢুকে গেল। আবার লক্ষ্য করে দেখ, এখানেও সেম কেস ঘটলো, যে একটা এটিপি ঢুকলো আর সেটা এডিপি রূপে বেরোলো। তার মানে এখানে কটা ফসফেট ঢুকলো? এখানে আরেকটা ফসফরাস বা ফসফেট ঢুকে গেল। তাহলে এটা কি ছিল? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখানে ফ্রুক্টোজের 6 নম্বরে একটা ফসফেট ছিল,
সেখানে আরেকটা যদি ফসফেট ঢোকে, সেটা ঢুকেছে কত নম্বরে? 1 নম্বরে। তখন সেই যৌগটার নাম বলবো আমরা, আগে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এখন হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 ফ্রুক্টোজের পর ড্যাশ 1,6 ড্যাশ বিস ফসফেট। আবার বলছি, জায়গাগুলো একটু কঠিন বলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কেন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হলো বুঝতে পেরেছিস? এখানে আগে একটা 6 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, আর একটা ফসফেট ঢুকবে, সেটা কত নম্বর কার্বনে ঢুকবে? যেখানেও ঢুকতে পারতো, এখানে 1 নম্বর কার্বনে ঢুকেছে, তখন তার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখানেও কিন্তু ওই এই উৎসেচকটাই লাগে, ফসফোরাইলেজ, ঠিক আছে? এরপর এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট অ্যালডোলেজ নামক উৎসেচকের প্রভাবে দুটো ধাপে ভাগ হয়ে গেল। ফ্রুক্টোজে কটা কার্বন ছিল? 6টা, সেটা দুটো পার্টে ভাগ হলো, মানে প্রত্যেকটাতে কার্বন সংখ্যা কত? দুটো। একটার নাম হলো গ্লিসারালডিহাইড 6 ফসফেট, বা এর অপর নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3PGALD, 3 ফসফো বা PGALD, একসঙ্গে বড় হাতেরই করে দিলাম, PGALD, 3 ফসফোগ্লিসারালডিহাইড এর অপর নাম। আর এর নাম কি? ফসফোগ্লিসারালডিহাইড 3 ফসফেট। আর এটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটার নাম ড্যাপ, DHAP, এটার নাম ড্যাপ। তাহলে দেখা গেল এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে যখন ভাগ হলো, 6টা কার্বন, তিনটে কার্বন পেলো। তার মানে 3PGLDর মধ্যে কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। ড্যাপের মধ্যে কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। এরপর তোরা এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ গুলো মুখস্থ করে নিস। এই যেগুলো ঢোকাচ্ছে, এগুলো না করলেও তোদের হবে, হ্যাঁ, আমি জাস্ট যেগুলো দরকার সেগুলো বলছি। এরপর এই 3 ফসফোগ্লিসারালডিহাইড জারিত হয়ে এই উৎপন্ন করলো 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা উৎপন্ন করলো 1,3 এটাকে বলা হয় বিস, জেনে রাখ, PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা এটাকে বিস ফসফোগ্লিসারেট, একই যৌগ কিন্তু। ফসফোগ্লিসারিক অ্যাসিড আর বিস ফসফোগ্লিসারেট একই যৌগ। তো এখানে একটা জিনিস ঘটনা ঘটেছে, এখানেও কিন্তু দেখ, গ্লিসারালডিহাইডের মধ্যে 3 নম্বর কার্বনের ফসফেট ছিল, এখানেও কিন্তু এখানে একটা ফসফেট অতিরিক্ত এখানে প্রবেশ করেছে, এখানে একটা ফসফেট অতিরিক্ত প্রবেশ করে উৎপন্ন হয়েছে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এরপর ভালো করে দেখ, এখান থেকে এইটা খুব ইম্পর্ট্যান্ট, এক অণু এডিপি ঢুকছে এবং এক অণু এটিপি রূপে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে এই 1,3 বিস ফসফোগ্লিসারেট বা 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হলো 3PGA, বা এটার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের কটা কার্বন? 3টে কার্বন। তাহলে 1 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনে একটা করে কি ছিল? ফসফেট ছিল। সেখান থেকে একটা ফসফেট বেরিয়ে গেল। কোন ফসফেটটা বেরিয়ে গেল? 1 নম্বর কার্বনের ফসফেটটা বেরিয়ে গেল। তাহলে উৎপন্ন হলো, নাম হলো 3PGA। তার মানে এখন এই ফসফেটটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের কোন কার্বনে আছে? 3 নম্বর কার্বনে আছে। 1 নম্বর কার্বনের ফসফেটটা বেরিয়ে গেল। কি রূপে বেরিয়ে গেল? না, এডিপি ঢুকলো, এডিপিতে দুটো ফসফেট ছিল, সে এখান থেকে একটা ফসফেট বার করে নিল, উৎপন্ন করে ফেললো এটিপি, 3টে নিয়ে বেরিয়ে পালিয়ে গেল। তাহলে 2জন ঢুকলো, 3জন বেরিয়ে পালিয়ে গেল, তার মানে একটা ফসফেট এখান থেকে টেনে নিল, নিয়ে উৎপন্ন করে দিল 3 ফসফোগ্লিসারেট বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যে কোনো একটা লিখলেও চলবে। ভালো করে বুঝবি এটা। এটা যদি কারোর খুব বুঝতে অসুবিধা, দ্বিতীয়বার আমাকে বলবি না, শুধু টেনে মুখস্থ করবি, ক্লিয়ার? এটা পরীক্ষায় মুখস্থ হয়ে আসবে। তাহলে এখানে কি উৎপন্ন হলো? এখানে এই দুটো জায়গা দেখিয়েছি, এই জায়গাটা আর এই জায়গাটায়, এখানে এটিপি ব্যবহার হয়েছে, আর এই যে জায়গাটা দেখালাম এখানে এটিপি কি হলো? উৎপন্ন হলো। এবার লক্ষ্য করে দেখ, এখানে আর একটা উৎসেচক লাগে, যে উৎসেচকটা 3PGA থেকে 2PGA গঠন করে দেবে, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বন থেকে ফসফেটটাকে সরিয়ে 2 নম্বর কার্বনে করে দেবে। এটা একটা আইসোমারেজ, এখানে একটা উৎসেচক লাগে, বা মিউটেজ, আইসোমিউটেজ, হ্যাঁ, দরকার নেই অত উৎসেচকগুলো জানার। এরপর ওই PGA থেকে, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1 অণু জল বেরিয়ে যাবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1 অণু জল বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে উৎপন্ন করলো 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোএনল পাইরুভেট। এটার নাম হচ্ছে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটাকে পেপা বলা হয়। 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, বা এটার নাম হয়ে গেল ফসফোএনল পাইরুভেট। তো ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের ক নম্বর পজিশনে ফসফেটটা আছে? 2 নম্বর পজিশনে। এবার লাস্ট অফ অল ভালো করে দেখ, এখানে কটা কি আছে? ফসফেট কিন্তু আছে, ক নম্বর পজিশনে? 2 নম্বর পজিশনে। আবার দেখ, এখানে আবার
এডিপি ঢুকলো, এটিপি রূপে বেরিয়ে পালিয়ে এলো। তার মানে এখান থেকে ফসফেনল পাইরুভেটের বা ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে একটা যে ফসফরাস ছিল 2 নম্বর কার্বনে, আবার বলি 2 মানে কিন্তু দুটো নয়, এতক্ষণ ধরে এটা কিন্তু বুঝলাম 2 মানে 2 নম্বর কার্বন, যেটা আমরা সালোক সংশ্লেষে বুঝিয়েছিলাম। এই 2 নম্বর কার্বনে যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা যদি বেরিয়ে পালিয়ে যায় তাহলে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, তাহলে ফসফোটা বেরিয়ে পালিয়ে গেল, তাহলে কি পড়ে রইল শুধু পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। পাইরুভিক অ্যাসিড আর পাইরুভেট একই, কিন্তু এদের সবারই পাইরুভেটের কার্বন সংখ্যা কত? 3। কেন না পাইরুভেটটা উৎপন্ন হয়েছে এই যে 3 PgLD থেকে, তাহলে 3 PgLDও যা, আর পাইরুভেটের কার্বন সংখ্যা দেয়, কার্বনে কোনো চেঞ্জ হয়নি, শুধু এখানে মাঝে চেঞ্জ হয়েছে কার? ফসফেটের। তাহলে ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে যেটা ফসফেট বেরিয়ে যায় তাহলে শুধু পড়ে থাকে পাইরুভিক অ্যাসিড। এইভাবে আমরা গ্লাইকোলাইসিসের শেষ ধাপে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেতে পারি, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেতে পারি। তার মানে 2PA নয়, 2PA নয়, কিন্তু এটা 2 অণু লিখতে হবে, 2 অণু PA, ঠিক আছে? সবসময় 1 অণু 2 অণু হলে 1 অণু 2 অণু লিখতে হবে। 2 3 এই যে এগুলো লিখেছি এগুলো হচ্ছে ফসফেটের কোন কার্বন থেকে ঝুলছে সেই কার্বনের ছবি অনুসারে ফসফেটের নামকরণগুলো এখানে 2 3 দিয়ে করানো হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, পরীক্ষায় আসতে পারে, টেনে মুখস্থ করবি, আর 2 3টে উৎসেচকের নাম লিখিয়ে দিয়েছে, একটু মুখস্থ রাখার চেষ্টা করবি, কারণ অনেক সময় পরীক্ষায় উৎসেচকগুলো দিয়ে দেয়। প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন একটুখানি বলে দিই। প্রান্তীয় শ্বসন ঘটনাটা যেহেতু শ্বসনের সবচেয়ে শেষ পর্যায়ে, তাই এইটার নামকরণ করা হয়েছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনে ব্যাপারটা একটু বলি। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে যে শ্বসন বস্তুগুলো থাকে সেই শ্বসন বস্তুগুলো, আমি কিন্তু একবার এটা বুঝিয়ে দিচ্ছি, যার বুঝতে প্রান্তীয় শ্বসন অসুবিধা সে প্রান্তীয় শ্বসনটা করবি না, শুধু শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো করবি। ক্রেবস চক্রে যে শ্বসন বস্তুগুলো থাকে সেই শ্বসন বস্তুগুলো থেকে NAD প্লাস ও FAD প্লাস, বা এটাকে NAD FAD দিয়েও লেখা যায়, এই দুটি হাইড্রোজেন গ্রাহক, এদের বলা হয় হাইড্রোজেন গ্রাহক বা বাহক। এই হাইড্রোজেন বাহক দ্বয় ক্রেবস চক্রের শ্বসন বস্তু থেকে হাইড্রোজেন ও ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এটা ফার্স্ট স্টেপ। কি হলো না মাইটোকন্ড্রিয়ায় ধাত্রে থাকা NAD হাইড্রোজেন আয়নের সাথে এবং ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো NADH+H+, এবং FAD নামক হাইড্রোজেন বাহক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে এই হাইড্রোজেন আয়নগুলো পেল কোত্থেকে না ক্রেবস চক্রে বা গ্লাইকোলাইসিসে উৎপন্ন শ্বসন বস্তু অংশ থেকে বিজারিত হয়ে উৎপন্ন হলো FADH2। এইভাবে NAD এবং FAD দুজনেই কি হলো বিজারিত হলো, ফলে আমরা NAD এবং FAD নামক হাইড্রোজেন বাহকগুলো বা গ্রাহকগুলো বিজারিত অবস্থায় পেলাম ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে সাইটোক্রোম B, তারপর C, তারপর A, তারপর A3, এই সিকোয়েন্সে যায়। এগুলো সাইটোক্রোম B, এটার নাম সাইটোক্রোম C, এটার নাম সাইটোক্রোম A, এটার নাম সাইটোক্রোম A3। এগুলো কি ইলেকট্রন বাহক। এর মধ্যে দিয়ে এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা এলো, এগুলো আস্তে আস্তে বাহিত হয়ে এক ইলেকট্রন বাহক থেকে অপর ইলেকট্রন বাহকের মধ্যে স্থানান্তরিত হবে। এই ইলেকট্রন বাহকগুলো ইলেকট্রনের মধ্যে দিয়ে স্থানান্তরিত হওয়ার সময় এখানে একটা উৎসেচক, এই উৎসেচকগুলোকে, আচ্ছা বাহিত হওয়ার সময় একটুখানি বলে দিই, বাহিত হওয়ার সময় এখানে যে শক্তি ইলেকট্রনগুলো ঠিক ওই আলোক দশায় মানে সালোক সংশ্লেষে আলোক দশায় যেমন ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যায়, তখন কি করে ইলেকট্রনগুলো শক্তি ত্যাগ করে। যে শক্তি ত্যাগ করেছিল এখানেও সেই শক্তি ত্যাগ হবে, এখানে প্রতি ক্ষেত্রে কি হবে শক্তি এনার্জি ত্যাগ হবে। এই যে এনার্জিগুলো ত্যাগ হচ্ছে, এই এনার্জিগুলো ত্যাগ হবার সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা ADP অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP উৎপন্ন করবে। যেহেতু এখানে ফসফরাসের সংযুক্তিকরণ ঘটলো তাই এটার নাম হয়ে গেল ফসফোরিলেশন। এটার নাম হয়ে গেল ফসফোরিলেশন, LATION। এই ফসফোরিলেশন প্রক্রিয়াটা যেহেতু
অক্সিজেনের উপস্থিতিতে ঘটলো, তাই এটাকে বলা হলো অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরিলেশন। তাহলে ওখানে পেয়েছিলাম ফটোফসফোরিলেশন, এখানে পেলাম অক্সিডেটিভ ফসফোরিলেশন। 3 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট, এই ইলেকট্রনগুলি সাইটোক্রোম বি, সি, এ ও A3 এর মধ্যে দিয়ে বাহিত হওয়ার সময় এখানে সাইটোক্রোম অক্সিডেজ CYT অক্সিডিএসি, সাইটোক্রোম, এটাকে এমন শর্ট ফর্মে লেখা যায়। সাইটোক্রোম অক্সিডেজ এর উৎসেচকের প্রভাবে মাইটোকন্ড্রিয়া ধাত্রে থাকা H+ আয়ন, ভিডিও ফার্স্টেই আমি শ্বসন বা অন্তঃশ্বসন প্রক্রিয়াকে, অন্তঃশ্বসনও লিখতে পারি, প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে, প্রধানত 2 ভাগে। একটা বলে দিয়েছিলাম আগে, সবাত শ্বসন, অবাত শ্বসন, আর একটা নতুন টার্মস বলছি, সন্ধান। সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান। সন্ধানের ইংরাজি হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যারোবিক, এটার নাম হচ্ছে নন অ্যারোবিক, আর এটার নাম হচ্ছে রেসপিরেশন আর কি। আর সন্ধানের ইংরাজি হচ্ছে ফার্মেন্টেশন। তাহলে অ্যারোবিক রেসপিরেশন, নন অ্যারোবিক রেসপিরেশন আর ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন সন্ধান। সন্ধান এক প্রকারের অবাত শোষণের ন্যায় প্রক্রিয়া, কিন্তু অবাত শোষণ যেমন অন্তঃকোষীয় প্রক্রিয়া, সন্ধান কিন্তু এক প্রকারের বহিঃকোষীয় প্রক্রিয়া। সন্ধান এক প্রকারের বহিঃকোষীয় প্রক্রিয়া, যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি, আমার নোটটায় লেখা রয়েছে বলে আমি আর বেশি যাচ্ছি না, অনুপস্থিতিতে বিভিন্ন দেহ নিঃসৃত উৎসেচক, এই কথাটা লেখা বাঞ্ছনীয়, উৎসেচক এর বিভিন্ন দেহ নিঃসৃত উৎসেচকের সাহায্যে খাদ্যবস্তুর আংশিক, এই কথাটা লেখাও বাঞ্ছনীয়, এগুলো একটা করে পয়েন্টস বলছি। উৎসেচক আংশিক, খাদ্যবস্তুর আংশিক জারণ ঘটে, আংশিক শক্তির মুক্তি ঘটে বা সামান্য পরিমাণে শক্তির মুক্তি ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হয় সন্ধান। এই সন্ধান প্রক্রিয়া এতটা ইম্পর্টেন্ট কেন? এই সন্ধান প্রক্রিয়ার গুরুত্বটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সন্ধানের গুরুত্ব, সন্ধান প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন হয়, যা আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় পদার্থ। এছাড়াও সন্ধানে বিভিন্ন ধরনের উপজাত পদার্থগুলো আমাদের খাদ্যবস্তু হিসেবে ব্যবহৃত হয়, এই কারণে সন্ধান এত বেশি গুরুত্বপূর্ণ। তো সন্ধানের ফলে উৎপন্ন এই উপজাত পদার্থের উপর ভিত্তি করে আমরা সন্ধানকে অনেকগুলো ভাগে আবার ভাগ করতে পারি। যদি সন্ধানে অ্যালকোহল উৎপন্ন হয় তখন তাকে বলা হয় কোহল সন্ধান। যদি সন্ধানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন তাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। যদি সন্ধানে বিউটারিক অ্যাসিড উৎপন্ন হয় তখন তার নাম হবে বিউটারিক অ্যাসিড সন্ধান। এইভাবে সন্ধানের বিভিন্ন ধরনের নামকরণ বা প্রকারভেদও করা যেতে পারে। তো সন্ধানের ফলে কোহল সন্ধান সব থেকে ইম্পর্টেন্ট। কোহল সন্ধান আমরা এখানে চলে এলাম। কোহল সন্ধান, কোহল সন্ধান, কোহল সন্ধান। কোহল সন্ধান প্রক্রিয়াটা কি না, শ্বসন বস্তু রূপে গ্লুকোজ বা খাদ্যবস্তু রূপে গ্লুকোজ এর ওপর, খাদ্যবস্তু রূপে গ্লুকোজের ওপর জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে উৎপন্ন করে 2 অণু অ্যালকোহল C2H5OH প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এবং এখানে উৎপন্ন শক্তি 50 কিলো ক্যালোরি। 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন, আংশিক শক্তির মুক্তি হলো। তো এই যে অ্যালকোহলটা উৎপন্ন হলো, অ্যালকোহলটার নাম হচ্ছে C2H5OH। এই যে অ্যালকোহলটা উৎপন্ন হলো, এই অ্যালকোহলটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল বা ইথানল।
ইথানল বা অপর নাম হলো ইথাইল অ্যালকোহল। এই কোহল সন্ধান প্রক্রিয়ায় সাধারণত ঝোলা গুড়, শাক সবজি পচা, ভাত পচা, এইগুলো থেকে প্রাপ্ত গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের সাহায্যে দেহ থেকে নিঃসৃত জাইমেজ নামক উৎসেচক, এটা খুব ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি, জাইমেজ নামক উৎসেচকের সহায়তায় অ্যালকোহল উৎপন্ন হয়। এই অ্যালকোহল উৎপন্নের সময় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়াটি 30 থেকে 35 ডিগ্রির মধ্যে রাখা বাঞ্ছনীয়, সেন্টিগ্রেডের মধ্যে রাখা, নচেত জাইমেজ উৎসেচকের কার্যকারিতা নষ্ট হয় বা হ্রাস পায়। তাই উষ্ণতাকে 30 থেকে 35 ডিগ্রির বেশি উঠতে দেওয়া যাবে না। 30 থেকে 35 কেন না, এই উষ্ণতায় উৎসেচকের ক্রিয়াশীলতা সর্বাধিক ভালো হয়। এই প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, একটা পাত্রের মধ্যে তো আমরা এই প্রক্রিয়াটা ঘটাই, এই কার্বন ডাইঅক্সাইডগুলো থামস আপের বোতলে ছিটি করলে যেমন বুদবুদগুলো বাইরে উঠে আসে, এই কার্বন ডাইঅক্সাইডগুলো বুঝগুড়ি কেটে বাইরেতে এরকম উঠে আসবে এবং ওই দ্রবণটাকে দেখলে মনে হবে, যেখানে সন্ধান ঘটছে সেই দ্রবণটাকে দেখলে মনে হবে দ্রবণটা ফুটছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কিউ, যে যখন কোহল সন্ধান হয় তখন তো সাধারণ তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি থাকে, তখন দ্রবণটা ফুটতে থাকে, তাহলে এখানে কি স্ফুটনাঙ্ক কমে গেল? প্রশ্ন আসতে পারে। অ্যান্সার কিন্তু বুঝিয়ে দিলাম, এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দ্রবণ থেকে উৎপন্ন হয়ে বুদবুদ আকারে জলের ওপরে উঠে আসে, এটা জল থাকে কিছুটা, তাই আমরা দ্রবণটাকে ফুটতে দেখি, ফুটতে বলে মনে হয়, এবং কার্বন ডাইঅক্সাইডগুলো ওপরে এরকম এসে এসে বুদবুদ আকারে জমতে থাকে, তাই দ্রবণটাকে গেঁজে, এটা খুব মানে লোকাল টার্ম, গেঁজে যেতে দেখি, দ্রবণটা মনে হয় যেন গেঁজে উঠেছে। গেঁজে ওঠা মানে যে ড্রেনের ওপরে যেরকম হয়, নোংরা থাকলে গেঁজে ওঠে, সেই জিনিস আমরা দেখতে পাবো। এটাকে বলা হলো কোহল সন্ধান। যদি কোনো উদ্ভিদ দেহে এই কোহল সন্ধানটা হয়, উদ্ভিদ দেহে, তখন এই কোহল সন্ধানের মাঝে একটা ধাপ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড, CH3COCH, এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড, PA শর্ট ফর্মে লিখলাম, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে, তাহলে এখানে কম একবার দেখে নিই, 4, 8, তাহলে আরেকটা আছে, তাহলে পাইরুভিক অ্যাসিডের সঙ্গে 4 অণু হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড আর 4 অণু হাইড্রোজেন উৎপন্ন হয়। এরপরে এই পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যালকোহল প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাই এখানে আমরা বিক্রিয়ায় অ্যারো চিহ্ন দিয়েছিলাম। এখানে 6 নম্বর ভিডিওতে আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে 6 নম্বর ভিডিওতে শ্বাসকার্য বা বহিঃশ্বসন যেটা আমরা বলি, বহিঃশ্বসন যেটা আমরা বলি, বা এর অপর নাম আমরা যেটা জানি শ্বাসকার্য। তো শ্বাসকার্যের ঘটনাটা কি হয় একবার দেখে নিই। শ্বাসকার্যের সময় এটা হচ্ছে শ্বাসনালী বা এটাকে বলা হয় ট্রাকিয়া। আর ট্রাকিয়া এসে দুটো পার্টে ভাঙছে, সেটাকে বলা হয় ক্লোম শাখা। এই ট্রাকিয়া এবং ক্লোম শাখা পরবর্তীকালে ভাঙার পর এই ক্লোম শাখা থেকে পরবর্তীকালে ফুসফুস গঠিত হয়। ফুসফুস কি আমি আসছি। এই ফুসফুস কি আমি আসছি। এই দিকটাকে বলা হয়, ডান দিকটাকে বলা হয় বাম ফুসফুস, আর বাঁ দিকটাকে বলা হয় ডান ফুসফুস। এর কারণ হচ্ছে, যেহেতু আমরা মেরুদণ্ডী প্রাণী, তাই আমাদের ব্যবচ্ছেদ যেহেতু অঙ্কীয় দেশ থেকে, পেট থেকে করা হয়, তাই আমাকে যদি কেউ ব্যবচ্ছেদ করে, আমার ফুসফুসটাকে যদি তোরা দেখিস, আমার ডান হাতটাকে তোরা কোন দিকে দেখবি চিন্তা কর, তোর বাঁ দিকে। লক্ষ্য করে দেখ, আমি সোজা করে যখন বোর্ডে বোঝাবো, আমার ডান হাতের দিকটা তোদের বাম হাত, তাহলে আমার ডান ফুসফুসটা তোরা দেখবি কোন ফুসফুস, বাম ফুসফুস। সেই জন্য যেদিকে আমি ডান দিক দেখছি সেদিকে আমি লিখবো বাম দিক। এটাই কারণ, যেহেতু আমরা মেরুদণ্ডী প্রাণী। দেখা গেছে যে মানুষের ডান ফুসফুসটি 3টে খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুসটি 2টি খণ্ডে বিভক্ত, এবং ডান ফুসফুসের আকার কিছুটা বড় বাম ফুসফুসের তুলনায়।
এই ফুসফুসগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই ফুসফুসের চতুর্দিকে একটা স্তর আছে, যেই স্তরটাকে বলা হয় এই স্তরটাকে বলা হয় প্লুরা। অর্থাৎ ফুসফুসের উপরে আর একটা অতিরিক্ত স্তর দেখতে পাওয়া যায়, যেই স্তরটাকে বলা হলো প্লুরা। এই স্তরটাকে কি বলা হলো? প্লুরা। প্লুরার কটা পার্ট? প্লুরার দুটো পার্ট। অর্থাৎ ফুসফুসের উপরের আবরণটাকে বলা হলো প্লুরা। প্লুরার দুটো পার্ট। বাইরের দিকের প্লুরাটাকে বলা হলো ভিসিরাল প্লুরা। বাইরের দিকের প্লুরাটাকে বলা হলো প্যারাইটাল প্লুরা। ও ভেতরের দিকের প্লুরাটাকে বলা হলো ভিসিরাল প্লুরা। এবার একটুখানি বলি, যেখানে ফুসফুস শেষ হয়ে যাচ্ছে সেই ঠিক তার নিচের অঞ্চলটায় এখানে একটা পেশি থাকে। এই পেশিটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এছাড়াও এই ফুসফুসের ঠিক ওপরে, আমার বইতে তো ছবিটা আঁকা আছেই, এই ফুসফুসের ঠিক ওপরে ফুসফুসের সঙ্গে যুক্ত হয়ে আছে পঞ্জরাস্থি। এগুলো পাঁজরের অস্থি, পঞ্জরাস্থি যুক্ত হয়ে আছে। এই পঞ্জরাস্থির সঙ্গে ডাইরেক্টলি, অর্থাৎ বক্ষ প্রাচীরের সাথে, এগুলোকে বক্ষ প্রাচীর বলা হয়, বাইরে যেটা আঁকলাম তারও বাইরে, এই বক্ষ প্রাচীরের সঙ্গে যুক্ত আছে কে? প্যারাইটাল প্লুরা। আর ফুসফুসের ভেতরের দিকে যে স্তরটা তার নাম হলো ভিসিরাল প্লুরা। অর্থাৎ প্যারাইটাল প্লুরা ডাইরেক্টলি বক্ষ প্রাচীরের সাথে যুক্ত। এই হলো ফুসফুসের গঠন। অর্থাৎ ফুসফুস একটা বন্ধ বাক্সের মধ্যে আটকে আছে, যার চতুর্দিকে আছে বক্ষ প্রাচীর, পেছনে আছে মেরুদণ্ড, সামনে আছে এখানে একটা অস্থি থাকে যার নাম স্টারনাম, আর ওপরের দিকে আছে ট্রাকিয়া, আর নিচে আছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই বন্ধ বাক্সের মধ্যে ফুসফুস দুটো অবস্থান করে। এখানে একটা খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই অংশটাকে বলা হয় মিডিয়াস্টিনাম, ঠিক আছে? এখানে এই অঞ্চলটাতে হৃৎপিণ্ড অবস্থান করে, তার জন্য এই খাঁজটা তৈরি হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্য কিভাবে ঘটে আমরা একটু দেখব। প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্য কিভাবে ঘটে? প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্য ঘটার জন্য ফার্স্টে আমরা দুটো কথা একটু বলে রাখি। ভিডিওটা একটাতে না হলে দুটোয় পাঠাবো। প্রথমেই বলে রাখি, ইন্টারপ্লুরাল স্থানে সবসময় একটা চাপ থাকে যাকে ঋণাত্মক চাপ বলে, 2.5 mmHg। এটা ঋণাত্মক চাপ থাকে, যার জন্য এই ঋণাত্মক চাপ থাকার জন্যই একটা প্রশ্ন আসতে পারে, স্টার প্রশ্ন, ফুসফুস কখনো সম্পূর্ণরূপে চুপসে যায় না। তাহলে ইন্টারপ্লুরাল স্থানে নেগেটিভ চাপ থাকে, যার জন্য ফুসফুস সম্পূর্ণরূপে চুপসে যায় না। ক্লিয়ার হলো? এবার আমরা শ্বাসকার্যকে দুটো পর্যায়ে ভাগ করলাম। একটা হলো প্রশ্বাস কার্য, আর একটা হলো নিঃশ্বাস কার্য। এই প্রশ্বাস কার্যে যেহেতু পেশি এবং শক্তি ব্যয় হয়, সেই জন্য এটাকে আমরা সক্রিয় পদ্ধতি বললাম। কিন্তু নিঃশ্বাস কার্য স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় পদ্ধতি, কারণ এখানে শক্তি ব্যয় হয় না। কিন্তু গভীর নিঃশ্বাস কার্য কিন্তু সক্রিয় পদ্ধতি। গভীর মানে আমরা যখন নিঃশ্বাসটাকে জোরপূর্বক ইউজ করি, স্বাভাবিক নয়, তখন তাকে গভীর নিঃশ্বাস কার্য বলে। এই প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যের জন্য যেগুলো ব্যবহৃত হয় তাদের নামগুলো আমি ফার্স্টে বলছি। প্রথমে শ্বসন কেন্দ্র, মস্তিষ্কে থাকা শ্বসন কেন্দ্র এখানে কাজ করে। শ্বসন কেন্দ্র দুটোর নাম হলো অ্যাপনিউস্টিক, 1 নম্বর শ্বসন কেন্দ্র, আর 2 নম্বর শ্বসন কেন্দ্র হচ্ছে মেটাট্যাক্সিক। এছাড়াও স্নায়ু কাজ করে, যে স্নায়ুটাকে বলা হয় মোটর স্নায়ু। মস্তিষ্কের কিছু মোটর স্নায়ু এই শ্বসন কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে এই শ্বাসকার্যটা নিয়ন্ত্রণ করে। এছাড়া কি করে? এছাড়া কিছু অস্থিগুলোর কি নাম? পঞ্জরাস্থি, মানে পাঁজরের অস্থির নাম হলো পঞ্জরাস্থি। পঞ্জরাস্থির মানে হলো পাঁজরের অস্থিগুলো। পাঁজরের কটা অস্থি আছে টোটাল? 12 জোড়া,
ঠিক আছে? তার মধ্যে প্রকৃত পঞ্জরাস্থি কিন্তু 7 জোড়া। এগুলো কেন তোরা 12 গিয়ে পড়বি। এরপর আছে কিছু অপ্রকৃত, আর 11 এবং 12 নম্বর পঞ্জরাস্থিটা হলো ভাসমান। তাহলে 2 জোড়া ভাসমান পঞ্জরাস্থি, ফ্লোটিং রিবস। যাই হোক, দরকার নেই অতটা জানা। তাহলে 12 জোড়ার মধ্যে 7 জোড়াকে প্রকৃত পঞ্জরাস্থি বলে। অর্থাৎ এরা মেরুদণ্ড থেকে শুরু করে, মেরুদণ্ড পেছন থেকে শুরু হয়েছে, ঠিক এইভাবে এসে গোল করে এইভাবে এসে সামনে স্টার নামে যুক্ত হয়েছে, এইভাবে উৎপন্ন হয়েছে, এইভাবে এসে স্টার নামে যুক্ত হয়েছে। ছবিটা নিশ্চয়ই বোঝাতে পারছি। গোল খাঁচা তৈরি করেছে এইভাবে, সেই খাঁচার মধ্যে ফুসফুসটা অবস্থান করছে। ক্লিয়ার? এছাড়াও কিছু পেশি আছে, পেশি। এছাড়াও কিছু পেশি আছে, যে পেশিগুলোকে বলা হয় অন্ত এবং অন্ত না, ভুল বললাম, আন্ত পঞ্জরাস্থি পেশি। আমি গোটা কথা লিখলাম না। আন্ত পঞ্জরাস্থি পেশিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আন্ত পঞ্জরাস্থি পেশি, আর একটা হচ্ছে বহি আন্ত পঞ্জরাস্থি পেশি। লেখাগুলো নিশ্চয়ই বুঝতে পারছিস। আন্ত পঞ্জরাস্থি পেশিকে 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আন্ত পঞ্জরাস্থি পেশি, আর একটা হচ্ছে বহি আন্ত পঞ্জরাস্থি পেশি। কিন্তু এটা বুঝতে পারিস নি, তাই তো? দেখ, এবার আমি দুটো পাঁজরকে আঁকার চেষ্টা করলাম। পাঁজরগুলো এইভাবে থাকে। পাঁজরের কিছু পেশি পাঁজরের ভেতরের দিকে থাকে, এরম ভাবে থাকে পেশিগুলো পাঁজরের ভেতরের দিকে। এটা তো হাড়, তাহলে হাড়গুলোর এইখানের কিছু থাকবে, আর উল্টে দিলাম এই বাইরের দিকে কিছু থাকবে। এবার বুঝে দেয়। আর কিছু থাকে পাঁজরের বাইরের দিকে। এইরকম কিছু থাকে পাঁজরের এই বাইরের দিক করে থাকে, অর্থাৎ এটা ডট ডট দিলাম। তাহলে কিছু পেশি থাকে পাঁজরের বাইরের দিক করে, আর কিছু পেশি থাকে পাঁজরের ভেতরের দিক করে। যারা পাঁজরের ভেতরের দিকে থাকে তার নাম আন্ত পঞ্জরাস্থি পেশি, আর যারা বাইরের দিক করে থাকে তাদের নাম হয়ে গেল বহি আন্ত পঞ্জরাস্থি পেশি। তাহলে এইভাবে পঞ্জরাস্থি পেশিগুলো থাকে। তাহলে কিছু থাকে ভেতরের দিকে লেগে, আর কিছু থাকে ওই পঞ্জরাস্থির, এটাকে অনেক সময় পরশুকাও বলা হয়। কাকে এই অস্থিগুলোর নাম পরশুকা বা রিব। পরশুকা বা রিব বলা হয়, রিব বলা হয়। তাহলে এটা হলো বই এবং আন্ত পঞ্জরাস্থি পেশি। এছাড়াও আর একটা পেশি আছে। পেশির মধ্যে এটা 1 নম্বর পেশি, আর 2 নম্বর পেশির নাম বললাম ডায়াফ্রাম। এছাড়াও আছে ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রাম বা এর নাম হলো মধ্য ছদা। ডায়াফ্রাম বা এর নাম হলো মধ্য ছদা, এটাও এক প্রকারের পেশি। তো এবার আমরা চলে যাচ্ছি প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া। ফার্স্টে আমরা এগুলো শিখলাম, এবার শিখছি প্রশ্বাস ক্রিয়া। প্রশ্বাস, ভিডিও বড় হচ্ছে, ছোট করছি। এবার আমরা 7 নম্বর ভিডিওতে এলাম। ঠিক আছে? 7 নম্বর ভিডিও ফার্স্টে ছবি দেখছি। বলছে, আচ্ছা এখানে চলে আসি। প্রশ্বাস ক্রিয়ার ফার্স্ট পয়েন্ট, প্রশ্বাস ক্রিয়ার সময় বহি আন্ত পঞ্জরাস্থি পেশি এবং তার সাথে মধ্যচ্ছদা একসাথে কি হয়? সংকুচিত হয়। মধ্যচ্ছদা সংকুচিত হয়ে এই বুকের খাঁচাকে, মানে বক্ষ গহ্বরটাকে বা পঞ্জরাস্থিগুলিকে বাইরের দিকে, বহি অন্তস্থ পঞ্জরাস্থি পেশি সংকুচিত হয়ে এবং অন্তস্থ পঞ্জরাস্থি পেশিগুলি শিথিল হয়ে বক্ষ গহ্বরকে বাইরের দিকে, এটা বক্ষ গহ্বর ভেবে দেখ, এটা বক্ষ গহ্বরটাকে বাইরের দিকে প্রসারিত করলো। তাহলে বক্ষ গহ্বরটা এরকম প্রসারিত হয়ে গেল। এবং মধ্যচ্ছদার সংকোচনের ফলে, এখানে ছবিটা দেখছি, মধ্যচ্ছদাটা খানিকটা সংকুচিত হয়ে কি হলো? তলার দিকে নেমে এলো। দেখ এখানে নেমে এলো, যেটা নেমে এলো সেটা একটু কালো করে দিচ্ছি। মধ্যচ্ছদাটা উপরে ছিল, এটা তলার দিকে নেমে এলো। এটা কত সেমি নামতে পারে? প্রায় 6 সেমি পর্যন্ত নামতে পারে।
এই পঞ্জরাস্থি পেশিটা ভুল বললাম স্যার, 1.5 সেমি, সরি 1.5 সেমি পর্যন্ত নামতে পারে। নামার ফলে কি হলো না, বক্ষ গহ্বরটা যেমন বাইরের দিকেও বাড়লো, সেরকম নিচের দিকেও অর্থাৎ দৈর্ঘ্যও বাড়লো এবং লম্বাতেও বেড়ে গেল, মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে যাবে, ফলে টোটাল বক্ষ গহ্বরটা কি হলো, আকারে বেড়ে গেল। যেই বক্ষ গহ্বরটা বাড়লো, ভালো করে বুঝবি কিন্তু, বক্ষ গহ্বরের পঞ্জরাস্থি পেশির সাথে কে লেগেছিল, প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরাটা বক্ষ প্রাচীরের সাথে বাইরের দিকে বেরিয়ে চলে এলো, ফলে প্যারাইটাল প্লুরা আর ভিসিরাল প্লুরার মাঝখানে একটা ফাঁকা স্থানে গ্যাপটা অনেক বেড়ে গেল এবং চাপ অনেক কমে গেল, কম হয়ে গেল চাপটা। আকার বাড়লে কি হয়, তার চাপটা কম হয়ে যায়। এর ফলে ভিসিরাল প্লুরা এই কম চাপের জন্য অটোমেটিক প্যারাইটাল প্লুরার দিকে সরে আসবে। তার ফলে কি হলো, প্যারাইটাল প্লুরার দিকে সরে এলে ভিসিরাল প্লুরাটা প্যারাইটাল প্লুরার দিকে যেই সরে এলো, ফুসফুসের আকারটা এবার লক্ষ্য করে দেখ বড় হয়ে গেল। আগে ছিল এইটুকু, এখন আরেকটু বড় হয়ে গেল ফুসফুসের আকারটা। তাহলে এবার চিন্তা করে দেখ, তোরা একটা ঘরে 50 জন পড়িস কি 30 জন পড়িস, এবার সেই ঘরটা যদি কোনো কারণে বড় করে দেওয়া হয়, তোরা যে চাপাচাপি করে বসছিলিস, তোদের চাপটা কমে যাবে না বেড়ে যাবে, চাপটা কমে যাবে। অর্থাৎ ফুসফুসের যে আকার বেড়ে গেল, ফুসফুসের মধ্যে যে বায়ুটা ছিল সেই বায়ুটা এখন বেশি স্পেস পেল ঘোরার, তার ফলে বায়ুটার চাপ কি হয়ে যাবে, কমে যাবে। এই চাপটা স্বাভাবিকভাবে কমে গিয়ে মোটামুটি 756 mmHg হয়। এরা বিভিন্ন মত আছে, তো এটা মোটামুটি আমি 56 বললাম, 56 mmHg হয়। এবার বলে বুঝে দেখ, ফুসফুসের মধ্যে চাপ কি হলো, কমে গেল। যেই ফুসফুসের মধ্যে চাপ কমে গেল, বাইরের বায়ুর চাপ মোটামুটি কত আমরা জানি, 760 mmHg। এটা হচ্ছে পরিবেশে বায়ুর চাপ, পড়েছিলাম আগে, ফিজিক্সও পড়েছিলাম। ফলে বাইরে থেকে বায়ু এই পথে এসে ঢুকে পড়লো, কোন দিক দিয়ে এলো নিশ্চয়ই বুঝতে পারছিস, সরি, এই পথে এসে ফুসফুসের মধ্যে ঢুকে পড়লো। অর্থাৎ বাইরে থেকে বায়ু কোন কোন পথে ঢুকছে ফুসফুসের মধ্যে, কেন ঢুকলো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। পরিবেশের বায়ুর চাপ 760, কিন্তু ফুসফুস প্রসারিত হওয়ার জন্য তার বায়ুর চাপ হয়ে গেছে 756 mmHg, যার জন্য বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু বাই ফোর্স প্রবেশ করে যাবে। এই প্রবেশ পথ হচ্ছে, পথগুলো পরপর বলে যাচ্ছি আমি, বহি নাসারন্ধ্র, এখান থেকে চলে এলো অন্ত, আচ্ছা প্রথমে নাসাপথ, নাসাপথ, এখান থেকে চলে গেল অন্ত নাসারন্ধ্র, তারপর এখান থেকে চলে এলো কোথায়, অন্ত নাসারন্ধ্র থেকে চলে এলো কোথায়, অন্ত নাসারন্ধ্র থেকে একবারে নিয়ে চলে এলাম আমরা ষড়যন্ত্র বা শ্বাস ছিদ্র, শ্বাস ট্রাকিয়ার প্রান্তে শ্বাস ছিদ্র, শ্বাস ছিদ্র থেকে শ্বাস নালী মানে ট্রাকিয়া, শ্বাস নালী, শ্বাস নালীর পর এলো ক্লোম শাখা, ক্লোম শাখা, তারপর এলো উপক্লোম শাখা, আর লিখছি না বলছিস তুই, উপক্লোম শাখা, এগুলো কিন্তু পরীক্ষায় এটা আসতে পারে, পথটা দেখাও, উপক্লোম শাখা। উপক্লোম শাখা থেকে চলে এলো ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস থেকে দন্তশৈল হয়তো শ্বসন ব্রঙ্কিওলস বা ক্লোম শাখা, উপক্লোম শাখা, আচ্ছা না না না, উপক্লোম ব্রঙ্কিওলস না, উপক্লোম শাখা, তারপর শ্বসন ক্লোম শাখা, শ্বসন ক্লোম শাখা, সেখান থেকে ঢুকে গেল একদম অ্যালভিওলাই, অ্যালভিওলাই। এবার বুঝে নি, বায়ুটা চলে এলো এখন কোথায়, অ্যালভিওলাই, ভালো করে বুঝবি। এবার এই অ্যালভিওলাইয়ের গাত্রে একটু দেখে নি ছবিটা, অ্যালভিওলাইটা কিরম থাকে। এটা অ্যালভিওলাই, অর্থাৎ প্রত্যেকটা ফুসফুসে প্রায় 60 থেকে দুটো ফুসফুস মিলিয়ে আর কি 60 থেকে 70 কোটি অ্যালভিওলাই থাকে। অর্থাৎ অ্যালভিওলাইয়ের কনসেপ্ট যদি আমরা বুঝতে চাই, যে অনেকগুলো 2C বেলুনকে যদি একসঙ্গে একটা পলিথিনের বস্তায় ভরে যদি মুখটাকে বেঁধে দেওয়া হয়, তখন এই পলিথিনের বস্তাটাকে বলবো ফুসফুস, আর এই 2C বেলুনগুলোকে বলবো আমরা অ্যালভিওলাই। এই প্রত্যেকটা ফুসফুসে 30 থেকে প্রায় 35 কোটি অ্যালভিওলাই দেখা যায়। এই অ্যালভিওলাইয়ের মধ্যে যেই বায়ুটা ঢুকে পড়লো, এই অ্যালভিওলাইয়ের গাত্রে এরকম রক্ত জালক আছে, অ্যালভিওলাইয়ের গাত্রে এরকম রক্তের জালক আছে, যার মধ্যে এগুলো হচ্ছে ধমনী জালক আর এগুলো হচ্ছে শিরা জালক, এগুলো বলে ধমনিকা, এগুলো বলে শিরাণু। এরকম ভাবে অ্যালভিওলাইকে এরকম
এরম ভাবে ঘিরে রেখেছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এরম ভাবে, এরম যেরকম দেখাচ্ছি ঘিরে রেখেছে, মাঝখানটাকে ঢুকে আছে অ্যালভিওলাই। আর এটা কি? এটা হচ্ছে শিরা জালক, আর এটা কি জালক? ধমনী জালক। এইভাবে ঘিরে রেখেছে। এর মধ্যে আসা বায়ু, এর মধ্যে যে বায়ুটা ঢুকেছে, কি বায়ু আছে? তার মধ্যে অক্সিজেন আছে। অক্সিজেনটা ব্যাবন প্রক্রিয়ায় ধমনীকার মধ্যে প্রবেশ করে যায় এবং ধমনী রক্তের মধ্যে দিয়ে কোষে কোষে চলে যায়। এই যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হলো প্রশ্বাস কার্য। এবার আমরা চলে আসছি নিঃশ্বাস কার্যে। নিঃশ্বাস কার্যে যা যা প্রশ্বাসে ঘটেছিল তার উল্টো ঘটনা ঘটছে। নিঃশ্বাস কার্য তার উল্টো ঘটনা ঘটছে। উল্টো ঘটনা কি ঘটনা? না, প্রথমেই বলেছিলাম বহিস্থ আন্তঃপঞ্জরাস্থি পেশি এবং মধ্যচ্ছদা সংকুচিত হয়েছিল, এখানে শিথিল হলো। শিথিল মানে পূর্বাবস্থায় ফিরে এলো, শিথিল হলো, পূর্বাবস্থায় ফিরে এলো। এবং আন্তঃপঞ্জরাস্থি পেশি ওখানে শিথিল হয়েছিল, এখানে সংকুচিত হলো। সংকুচিত হওয়ার ফলে বক্ষ প্রাচীরটা আগে বেড়ে গেছিল, এখন বক্ষ প্রাচীরটাকে কি করলো? বক্ষ প্রাচীরটা এরম বেড়ে গেছিল আর মধ্যচ্ছদাটা এরম তলা দিকে নেমে গেছিল। তাহলে বক্ষ প্রাচীরটা কি হলো? পূর্বাবস্থায় ফিরে এলো, মানে ভেতরের দিকে ঢুকে গেল এবং মধ্যচ্ছদাটাও নিচে থেকে ওপরের দিকে উঠে গেল। ফলে বক্ষ প্রাচীরটা আকারে কি হয়ে গেল? এরম হয়ে গেল, ছোট হয়ে গেল আকারে। এর মধ্যেই কি আছে? দুটো ফুসফুস আছে, কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা নিশ্চয়ই। এবার এই বক্ষ প্রাচীর ফুসফুসের ওপর চাপ প্রয়োগ করবে। ভালো করে বুঝে দেখ। বলছে ঘরটা বড় ছিল, 40 জন কি 30 জন মিলে পড়ছিলাম, হঠাৎ করে কোনো কারণে মালপত্র রাখায় ঘরটা ছোট হয়ে গেল। তাহলে যে সংখ্যক ছেলে মেয়ে ঘরের মধ্যে পড়ছিল তাদের উপর চাপ বাড়বে না কমবে? বেড়ে যাবে চাপ। তার ফলে দেখা গেল ওই বক্ষ প্রাচীরটা ওই ফুসফুসের ওপর কি করবে? এবার আকারে ছোট হয়ে গিয়ে চাপ দিতে শুরু করবে। এবার চিন্তা কর, ফুসফুসের মধ্যে বায়ুর চাপ আগে ছিল 756 mmHg প্রশ্বাসের সময়, এখন এই চাপটা বেড়ে গিয়ে 764 mmHg-তে চলে যাবে। কিন্তু বাইরের বায়ুর চাপ তখনও 760 mmHg। যেহেতু ফুসফুসের বায়ুর চাপ 364 mmHg, তাই ফুসফুসের বায়ুর চাপের মান বেশি হওয়ায় ফুসফুস মধ্যস্থ বায়ুফোর্স চাপের প্রভাবে ঠিক প্রশ্বাস কার্যে যেদিকে বায়ু ঢুকেছিল তার ঠিক বিপরীত পথে, বিপরীত পথ মানে অ্যালভিওলাই, শ্বসন ক্লোম শাখা, উপক্লোম শাখা, ক্লোম শাখা, শ্বাসনালী, শ্বাসছিদ্র, অন্তর্নাসারন্ধ্র, নাসাপথ এবং বহির্নাসারন্ধ্রের মাধ্যমে বাইরে চলে আসবে। এই হলো পথ নিঃশ্বাস কার্যের। কিন্তু এই নিঃশ্বাস কার্যের সময় কি হয় না, অ্যালভিওলাইয়ের মধ্যে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড, অ্যালভিওলাইয়ের মধ্যে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড, অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে এলো? না শিরা জালক কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়েছিল কোথায়? অ্যালভিওলাই। অর্থাৎ অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেন যেমন ঢুকে পড়লো রক্তজালকে, সেরকম শিরা রক্তে থাকা কার্বন ডাইঅক্সাইড ঢুকে গেল কোথায়? ওই অ্যালভিওলাইয়ের ফাঁকা স্থানটায়। অর্থাৎ অক্সিজেন ঢুকলো আর কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাই দ্বারা পূর্ণ হয়ে গেল। এই অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বায়ুটা নিঃশ্বাস প্রক্রিয়ার সময় যে পথে বললাম বিপরীত পথে এসে, এই যে বিপরীত পথ, এই যে বিপরীত পথ মানে অ্যালভিওলাই, শ্বসন ক্লোম শাখা, উপক্লোম শাখা, যেমন বিপরীত পথে এসে একদম বহির্নাসারন্ধ্রের মাধ্যমে বাইরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা মুক্ত হলো। এই পদ্ধতিটাকে আমরা বলবো নিঃশ্বাস কার্য। নিঃশ্বাস কার্যতে যেহেতু বাহ্যিকভাবে কোনো পেশির ভূমিকা নেই, পেশিগুলো শুধু পূর্বাবস্থায় ফিরে আসে মাত্র, তাই আমরা নিঃশ্বাস কার্যটাকে নিষ্ক্রিয় পদ্ধতি বলে থাকি। কিন্তু গভীর নিঃশ্বাসের সময় বা গভীর প্রশ্বাসের সময় যে পেশিগুলো ব্যবহৃত হয় তার নামগুলো আমি একটুখানি বলে দিচ্ছি। স্টার নো মাস্টয়েড, স্কেলিনি আর স্ক্যাপুলা এলিভেটর। তাহলে স্টার্নোমাস্টয়েড, স্কেলিনি আর স্ক্যাপুলা এলিভেটর, এই পেশিগুলো গভীরভাবে প্রশ্বাস কার্যের সময় কিন্তু ব্যবহৃত হয়। তো এখানে আরেকটা ডাটা দেওয়া দরকার ছিল লাস্ট অফ অল, যে ডাটাটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যের সময় কত পরিমাণ বায়ু গ্রহণ বা বর্জন করি, না সেটা হলো 500 ml। তাহলে আমরা প্রশ্বাস কার্য বা নিঃশ্বাস কার্যের সময় স্বাভাবিকভাবে 500 ml বায়ু ত্যাগ করি বা 500 ml বায়ু গ্রহণ করি। এই পরিমাণ বায়ুটাকে বলা হয় টাইডাল ভলিউম। এর বাংলা নাম হচ্ছে প্রবাহী বায়ু। এটাকে বলা হলো প্রবাহী বায়ু, টাইডাল ভলিউম। তো এটাকে বলা হলো এইটাই প্রবাহী বায়ু। এবং একটা কথা বলে রাখি, এর সঙ্গে আর একটা টার্মস অ্যাড করি, টাইডাল ভলিউম, অনেক সময় টিআইও দিয়েও লেখা হয়, টিআই। এই যে প্রশ্বাস ক্রিয়ার সময় প্রশ্বাস পথ
প্রশ্বাস পথ বলতে কোনটাকে বোঝাবো? প্রশ্বাস পথ বলতে একটা মানুষের, যদি আমি মুখটা এরকম করে আঁকি, খুব ইজি করে ছোট্ট করে একটু আঁকি, এইটা যদি একটা মানুষের মুখ হয়, এটা যদি তার শ্বাসনালী হয়, এটা যদি তার ফুসফুস হয়, তাহলে এই নাক থেকে শুরু করে এই পথটা, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে শুরু করে এই যে পথের মধ্যে দিয়ে তো বায়ুটা আসছে, এই গোটা পথের মধ্যে দিয়ে যে বায়ুটা থেকে যায় সেই বায়ুটা কিন্তু প্রশ্বাস, অর্থাৎ নাসাপথ, শ্বাসনালী, উপক্রম শাখা, এই পথের মধ্যে দিয়ে যে বায়ুটা থেকে যায়, অর্থাৎ প্রশ্বাস কার্যের সময় ব্যবহৃত যে পথ, সেই পথের মধ্যে যে বায়ুটা থেকে যায় সেই বায়ুটা কিন্তু প্রশ্বাস ক্রিয়া অংশগ্রহণ করে না। সেই পথে থাকা বায়ুটাকে বলা হয় ডেড স্পেস। এর পরিমাণ 150 ml, এটাকে বলা হলো ডেড স্পেস। অর্থাৎ এটা এই পরিমাণ বায়ুটা কিন্তু প্রশ্বাস কার্যে কোনো অংশগ্রহণ করে না। নাম হলো ডেড স্পেস, DEAD, ডেড, SPACE, স্পেস। এটাকে বলা হলো ডেড স্পেস। তাহলে দুটো পথ বলে দিলাম। আর একটা কথা, লাস্ট অফ অল, একদম আজকের ভিডিওটাও লাস্ট, এখানে অনেক বড় হয়ে গেছে। ফুসফুসে সর্বাধিক যে পরিমাণ বায়ু ধারণ করতে পারে তার নাম টোটাল লাং ক্যাপাসিটি, TLC। টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে প্রায় 5.5 থেকে 6 লিটার। একটা ফুসফুস প্রায় 5.5 থেকে 6 লিটার বায়ু ধারণ করতে পারে। প্রত্যেকটা ফুসফুস 5.5 থেকে 6 লিটার বায়ু ধারণ করতে পারে।